জ্বালানি সংকট মোকাবিলায় সংসদে ঐতিহাসিক ঐক্য। সরকার ও বিরোধী দলের সমন্বয় কমিটি ৫ জনের নাম ঘোষণা প্রধানমন্ত্রীর। জামায়াতের কাছে বাকি ৫ জনের তালিকা আহ্বান। আমাদের পক্ষ থেকে ৫ সদস্যের একটি কমিটি গঠন করছে। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি ৫ জনের নাম দেন তাহলে এই ১০ জন ব্যক্তি বসে কোনো পরামর্শ থাকলে, বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা, এটাকে আমি সাধুবাদ জানাই। লোডশেডিং এ নাজেহাল জনজীবন, গ্রামের অবস্থা নাজুক। কারিগরি ত্রুটিতে এবার বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ। লোডশেডিং রাত্রেও বেশি হয়, দিনেও বেশি হয়। আমাদের তো ব্যবসা বাণিজ্য হয় না। আমরা কৃষক কিভাবে পাই? জ্বালানি সংকটটা অনেক বেশি অসহনীয় পর্যায়ে চলে গেছে। সাশ্রয়ী জাতি না হই তাহলে এই সংকটটা থেকেই যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভাড়া বাড়ল ডিজেল চালিত গণপরিবহনে। কিলোমিটারে বেড়েছে 11 পয়সা। বেশি নিলে ব্যবস্থার হুঁশিয়ারি। নজরদারি না থাকলে নৈরাজ্যের শঙ্কা যাত্রীদের। ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল। ২-৩ মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরুর আশা। সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ মনোনয়নই বৈধ। স্বতন্ত্র একজনের মনোনয়ন গৃহীত। সরকারি চাকরি থাকায় ছিটকে পড়লেন জামায়াত জোটের মনিরা শারমিন। জ্বালানি সংকট মোকাবিলায় এবার ঐতিহাসিক ঐক্যে নজির তৈরি হল ত্রয়োদশ জাতীয় সংসদে। করণীয় ঠিক করতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে প্রধান করে 10 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার ও বিরোধী দল। সংসদে সরকার দলের 5 সদস্যের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী। শিগগিরই বাকি 5 জনের তালিকা দেবেন বিরোধী দলীয় নেতা। একসঙ্গে কাজ করলে দেশের সমস্যা সমাধান সম্ভব বলে মন্তব্য করেন স্পিকার। বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশার সঞ্চার হয়েছে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের 20তম দিন এক ঐতিহাসিক সাক্ষী হয়ে রইল। সরকার ও বিরোধী দলের কাদা ছোড়াছড়ি নয়, ঐক্যের নজির সৃষ্টি হলো চলমান জ্বালানি সংকট নিরসনে। মাননীয় সংসদ নেতা, আপনি একটি বক্তব্য রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে নিজেদের কিছু পরামর্শ সরকারকে দিতে চেয়েছিল বিরোধী দল। সাড়া দিলেন প্রধানমন্ত্রী। কথা বলার আগ্রহ জানিয়ে স্পিকারের কাছে বার্তা পাঠালেন। বক্তব্যে তুলে ধরলেন 10 সদস্যের কমিটি গঠন করে আলোচনা করার। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান করে সরকার দলের 5 সদস্যের নাম ঘোষণা করেন। নাম চাইলেন বিরোধী দল থেকে আরও 5 সদস্যের। ওনারা প্রস্তাব দিয়েছিলেন ওনাদের পক্ষ থেকে যে ওনাদের কাছে কিছু পরামর্শ আছে। সরকারি দল এবং বিরোধী দল আমরা একসাথে সেই বিষয়গুলি নিয়ে কাজ করতে পারি। বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। প্রস্তাব করছি যে মাননীয় জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, ওনাকে এই কমিটির সভাপতি করা হোক। প্রধানমন্ত্রীর প্রস্তাবে ইতিবাচক সাড়া দিতে দেরি করলেন না বিরোধী দলের নেতাও। জানান শিগগিরই 5 সদস্যের নাম পাঠাবেন তারা। আমরা আশা করি সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ, এবং আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা, এটাকে আমি সাধুবাদ জানাই, এবং আমরা শীঘ্রই ইনশাআল্লাহ নামগুলা পেশ করব। এ সময় স্পিকার বলেন, সরকার ও বিরোধী দল সহযোগিতার মাধ্যমে এগোলে সমস্যা সমাধান করা সম্ভব হবে। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশার সঞ্চার হয়েছে। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। কমিটির বৈঠকে বিরোধী দলের পরামর্শ সংকট মোকাবিলায় উপযুক্ত হলে গ্রহণ করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। দিনের কার্যসূচি সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংকটে সরকার ও বিরোধী দলের সমঝোতায় মাঠ পর্যায়ে বড় পরিবর্তনে আশাবাদী রাজনৈতিক বিশেষজ্ঞ। একই সঙ্গে সরকারকে সহযোগিতায় বিরোধী দলের এগিয়ে আসাকে রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন তিনি। 5 জন যদি বিরোধী দল থেকে নিয়ে থাকে, এই ধরনের উদারতা দেখানোটা সত্যি আরেকবারও আমি মনে করি সরকারি দল এবং মাননীয় প্রধানমন্ত্রী
গুড জেস্টার শুরু করলেন। এইবারের যেটা ঘটনাটা ঘটলো যে উনি নিজের থেকে অনেক কাজ করছেন, সেটা তো করতেই পারেন এবং সেটা ভালো লেগেছে আমাদের। তো এখন যে উনি জাতীয় সংকট মোকাবেলার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিরোধী দলকে আস্থায় নেবেন, এটা কিন্তু আমরা আমাদের সংস্কৃতিতে ভাবতে পারি না। বিরোধী দলেরও কেউ আমি সাধুবাদ জানাতে চাই যে তারা প্রধানমন্ত্রীর কথায় রেসপন্স করেছেন, জাতীয় সংকট মোকাবেলায় সরকারের সাথে কাজ করতে আগ্রহবোধ করেছেন। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সানমিল রূপল, যাচ্ছি তার কাছে। রূপল, আপনাকে স্বাগত। ধন্যবাদ। রূপল, আমরা প্রথম আপনার প্রতিবেদনটিতে যেটি দেখছিলাম যে সংসদে একটি ঐতিহাসিক ঐক্যের ঘটনা ঘটেছে এবং আমাদের বিরোধী দলীয় নেতা যিনি আছেন সংসদে, তিনি এটিকে ঐতিহাসিক নজিরবিহীন ঐক্য হিসেবে আখ্যা দিয়েছেন। এই বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। নজিরবিহীন ঐক্যের আখ্যা তিনি দেননি, তবে এটি যে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে সেটি বলাই যায়। এবং আজকের সংসদ প্রথম অধিবেশনের 20তম দিন, এই 20তম দিনে এসে এমন একটি বিষয় নিয়ে তারা ঐক্য গড়ে তুললেন, সেটি হচ্ছে এই মুহূর্তে একটি জাতীয় সংকট হিসেবে চিহ্নিত হয়েছে। আমি যদি একটু বলতে চাই যে আজকের প্রথম দিকের যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলো ছিল এই জ্বালানি খাত নিয়ে, এবং সেখানে সেই জ্বালানি খাত নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন তারপরে প্রধানমন্ত্রী নিজে কিন্তু সেটি স্পিকারের কাছে তার বক্তব্য পেশ করার জন্য তিনি বলেছেন। একটি চিরকুট পাঠিয়েছে, আমরা দেখেছিলাম। সেই চিরকুট ধরে স্পিকার তাকে সময় দিয়েছেন এবং সেই সময়ের প্রেক্ষাপটে তিনি 10 সদস্যের একটি কমিটির কথা প্রস্তাব জানিয়েছেন এবং সেই 5 সদস্যের কমিটির কথা তিনি সেখানে উপস্থাপনও করেছেন যে সরকার দলে কারা কারা থাকছে। আমি যদি দেখতে চাই যে এই 5 জনের নাম ঘোষণা করা হয়েছে, বাকি 5 জনের বিরোধী দল তাদের নাম দিবেন এবং তারপরে এই কমিটি কাজ শুরু করবে এবং কমিটির পরামর্শ যৌক্তিক হলে বিবেচনা করবে সরকার। কমিটির তারা যে প্রেক্ষাপটে এই কমিটি গঠন করা হয়েছে, কারণ বিরোধী দল তারা চেয়েছিল যে তাদের কিছু পরামর্শ আছে সেটি সরকার দলের কাছে পেশ করতে এবং তারা যেন সেই পরামর্শ। এই বিষয়ে আমাদের জ্বালানি মন্ত্রী কি বলছেন যদি জানাতেন। এ বিষয়ে আমি শুরুতেই বলেছিলাম যে আজকে সংসদে শুরুই হয়েছিল জ্বালানি সংকটের বিষয় নিয়ে এবং বিশেষ করে গ্যাস সংকটের বিষয় নিয়ে, এবং ব্যারিস্টার রুমিন ফারহানা তার একটি প্রশ্নের জবাবে এবং সেখান থেকে আরও কয়েকজন যখন বক্তব্য দিলেন তখন তিনি কিন্তু সেই বিষয়টি নিশ্চিত করেছেন যে এই মুহূর্তে বাসাবাড়িতে যেমন গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অন্যদিকে গ্যাসের চাপও তুলনামূলক কম, শীতকালে সেটি আরও প্রকট আকার ধারণ করে, সেটি যেন না করে, তাই সরকার চেষ্টা করছে যে দেশীয় উৎপাদন বাড়াতে। এবং এর আগের যে সরকারগুলো তারা আসলে নতুন করে গ্যাস ফিল্ড আবিষ্কার করার দিকে নজর না দিয়ে বিদেশে আমদানি নির্ভর করার চেষ্টা করেছে। এবং আপনি দেখবেন যে সংসদে জ্বালানি মন্ত্রী তিনি আরও একটি নতুন ঘোষণা দিয়েছেন, যেটি এই মুহূর্তের জন্য আসলে খুব দরকারও ছিল। সেটি হচ্ছে 1 মে থেকে সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু হবে এবং দীর্ঘদিন থেকে অনেকগুলো সার কারখানায় তাদের গ্যাস সংযোগ থাকলেও গ্যাস সরবরাহ করা হচ্ছিল না এবং যে কারণে অনেকগুলো সার কারখানা নিভু অবস্থায় চলছিল এবং এই উৎপাদনের যে ব্যাহত হওয়ার কারণে আমদানি নির্ভর হয়ে পড়েছিল সার কারখানাগুলোর যে সার উৎপাদন, মানে আমাদের কৃষিকাজে সবচেয়ে বেশি ব্যবহৃত সেই সারেরও কিন্তু সংকট দেখা দিয়েছিল বিভিন্ন সময়। তবে এখন সেটিকে সচল করতে যাচ্ছে সরকার। অন্যদিকে আমদানি নির্ভরতা যাতে কমে এবং গ্যাসের এই চাপ যাতে বাড়ে এবং শিল্প কারখানা সহ অন্যান্য জায়গায় গ্যাসের ব্যবহার বাড়ানো যায়, সেক্ষেত্রে চেষ্টা করেছে যে সরকার এই 2 মাসের মধ্যেই তারা বাপেক্সকে শক্তিশালী করার কথা বলছে এবং সেই শক্তিশালী করে দেশের বিভিন্ন অঞ্চলে কূপ খনন করে সেখানে তারা নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করার চেষ্টা করছে এবং জ্বালানি খাতকে জবাবদিহিতামূলক মুক্ত করার কথা বলেছে। এবং এর আগের আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের আমলে তারা এই অধ্যাদেশটি করে বাপেক্সের নতুন করে কোনো সিদ্ধান্ত বা সেক্ষেত্রে কোনো নতুন করে কেউ জবাবদিহি করতে পারবে না সেরকম একটি পরিস্থিতি সৃষ্টি করেছিল। সেখান থেকে মুক্ত হয়ে সেটিও যেন মুক্ত করা যায় এবং সবাই যেন জানতে পারে যে গ্যাসের দাম বা বিদ্যুতের দাম কিভাবে বাড়ানো হচ্ছে, গণশুনানির মাধ্যমে বাড়ানো এবং আমদানি নির্ভরতা কমানোর ক্ষেত্রে পরামর্শ, সেগুলো কিন্তু এখন আবার নতুন করে চালু করার চিন্তাভাবনা করছে সরকার। রূপল, এই যে জ্বালানি সংকট যে চলছে এই বিষয়ে আপনার কাছে কোনো প্রতিবেদন বা কোনো তথ্য আছে কিনা জানাবেন। এই মুহূর্তে সারা দেশে তীব্র জ্বালানি সংকটের মধ্যে থেকে বিদ্যুতের উৎপাদন সেটি কিন্তু কমছে এবং তীব্র গরমে লোডশেডিংয়ে নাজেহাল জনজীবন। শহরের চেয়ে বেশি নাজুক অবস্থা কিন্তু গ্রামে এবং কারখানায় কমছে উৎপাদন, সেচের অভাবে ফেটে যাচ্ছে চৌচির ফসলের মাঠ, ব্যাহত হচ্ছে পড়ালেখা, কারিগরির ত্রুটির কারণে বড় পুকুরিয়া যে তাপবিদ্যুৎ কেন্দ্রটি আছে সেটির একটি সচল ইউনিট ছিল, সেটিও এখন বন্ধ হয়ে গেছে। এনে একটি প্রতিবেদন আছে, আমরা দেখে নিই প্রতিবেদনটি।
সারা দেশে তীব্র গরমে অতিষ্ঠ মানুষ, এর মধ্যেই বিদ্যুৎ বিভ্রাট চরমে। বেশি নাজুক পরিস্থিতি গ্রামে, কোথাও কোথাও দিনে ৮ থেকে ১০ ঘন্টা লোডশেডিং। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মাদারীপুরবাসী। সবচেয়ে দুর্ভোগে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা। পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় কারখানার উৎপাদন নেমেছে অর্ধেকে। রাত্রে ৩-৪ বার থাকে না, দিনের ভিতর ৫-৭ বার থাকে না। বিদ্যুৎ নাই, যার ফলে আমরা অনেকটা বেকার হয়ে গেছি। রাত্রে ঘুমাইতে পারে না, দিনের বেলা কাজ করতে পারে না। ঝিনাইদহের তীব্র লোডশেডিংয়ে নাভিশ্বাস মানুষের মাঝে। দিন রাতে অন্তত ৫ থেকে ৬ ঘন্টা থাকছে না বিদ্যুৎ। সব থেকে বেশি কষ্টে শিশু ও বৃদ্ধরা। দিনের ভিতরে ৪-৫ ফিরে যাচ্ছে, রাত্রিও সেই একই পরিস্থিতি। রংপুর সহ উত্তরাঞ্চলেও ভোগাচ্ছে লোডশেডিং। পর্যাপ্ত কয়লা মজুদ থাকার পরও কারিগরি ত্রুটির কবলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। বুধবার রাতে ১ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। এরপর থেকেই সবকটি ইউনিটেই উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দিনাজপুর সহ উত্তরের ৮ জেলা। ১২ থেকে ১৩ ঘন্টা কারেন্টের লোডশেডিং পাচ্ছি। ঘন্টায় ঘন্টায় কারেন্ট থাকতেছে না, আমরা কাজকর্ম করতে পারতেছি না। সিলেটেও চলছে বিদ্যুতের লুকোচুরি, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা। বেশি ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা। বিকল্প ব্যবস্থায় ব্যবসা চালু রাখার চেষ্টা করছেন অনেকেই। এসএসসি পরীক্ষা লেখাপড়া করতে পারছে না বাচ্চারা, খুব অসুবিধা। ৮ ঘন্টায় আমরা কারেন্ট পাইলাম 2 ঘন্টা 3 ঘন্টা। কম বেশি সারা বাংলাদেশে সেটা একটু লোডশেডিং হচ্ছে আর কি। আর সেটা আমরা সবাইকে একটু সাশ্রয়ী হয়ে সেটাকে আমরা ওভারকাম করার চেষ্টা করতেছি। মেহেরপুরে ফসলের জমি ফেটে চৌচির। বিদ্যুৎ বিভ্রাট যেন কৃষকের মরার উপর খাড়ার ঘা। মিলছে না সেচ পাম্প চালানোর বিদ্যুৎও। 24 ঘন্টায় 4 ঘন্টা কারেন্ট, রাইতে 2 ঘন্টা, দিনে 2 ঘন্টা। আমরা কৃষক কিভাবে পাই? বিদ্যুৎ না থাকার কারণে আমরা নতুন করে যে ফসল বুনবো সেটা পাচ্ছি না। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি গণমানুষের। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নিবিড় রূপল, প্রতিবেদনে আমরা যেমনটি দেখলাম যে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আমাদের একমাত্র সচল ইউনিট, সেটি বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে আপনার কাছে কি কি বিস্তারিত তথ্য আছে এবং কেন হলো? নিবিড়, সেটি বুধবার দিন বন্ধ হয়েছে, অর্থাৎ গতকালকে বন্ধ হয়েছে, যে কারণে এটি আরও যে সচল ইউনিটগুলো ছিল সেগুলো আগের থেকেই কিছুটা মানে নাজুক অবস্থা ছিল এবং সবশেষ যে সচল ইউনিটটি সেটি বুধবার দিন বন্ধ হয়ে গেছে এবং এর করুণ প্রভাব পড়েছে উত্তরাঞ্চলের জনজীবনে। কারণ সেখানকার বিদ্যুতের যে চাহিদা, সেই বিদ্যুতের চাহিদার একটা বড় অংশ দিনাজপুর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ করা হতো। ঠিক দিনাজপুর তাপবিদ্যুৎ কেন্দ্রর কথাই যদি বলি, তার বাইরে সারা দেশের এই মুহূর্তে বিদ্যুৎ সংকট চলছে। আপনি প্রতিবেদনটাতে তো দেখেছেন যে সারা দেশের লোডশেডিংয়ের শহর অঞ্চলে যে অবস্থা, তার চেয়ে বেশি নাজুক অবস্থা গ্রামে, এবং কোথাও কোথাও ৮ থেকে 10 ঘন্টা, কোথাও কোথাও আমরা প্রতিবেদনে দেখেছি 6 থেকে 8 ঘন্টা, অর্থাৎ ন্যূনতম 4 থেকে 6 ঘন্টার মধ্যেই ঘোরাফেরা করছে গ্রামের লোডশেডিংয়ের অবস্থায়। শহরের দিকে তুলনামূলক একটু স্বস্তিদায়ক হলেও সেটি নিয়েও সরকার ভাবছে যে শহরের দিকেও লোডশেডিং করা যায় কিনা, এবং যার ফলে ওদিকে সেচের যে একটি প্রভাব পড়েছে বা অন্যান্য শিল্প কারখানার, সেই দিকে একটু বাড়িয়ে বিদ্যুৎ দেওয়া যায় কিনা। এর পুরো সংকটটি পড়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে জ্বালানি তেলের যে সংকট। আপনি জানেন যে গ্যাস এবং জ্বালানি তেল, এই দুইটি দিয়েই বিদ্যুতের মূল উৎপাদন আমাদের হয়ে থাকে। পাশাপাশি আরও কিছু জলবিদ্যুৎ কেন্দ্র আছে, সেই বিদ্যুৎ কেন্দ্রগুলো, কয়লাভিত্তিক কিছু বিদ্যুৎ কেন্দ্র আছে, সেই বিদ্যুৎ কেন্দ্র দিয়ে আমরা পুরোপুরি বিদ্যুতের চাহিদা মিটিয়ে থাকি। তবে এই মুহূর্তে যেহেতু জ্বালানি তেলের সংকট, তার একটি প্রভাব কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পড়ছে। রূপল, আপনার কাছে কিছু তথ্য? হ্যাঁ, কিছু তথ্য আছে যে আমি বলছিলাম যেগুলো, সেগুলো এর মধ্যে বলে দিয়েছে। তার মধ্যেও যে বিদ্যুতের কারখানার যে উৎপাদন, সেগুলো যেমন কমছে এবং ব্যাহত সেচ কাজ, এই দুইটির বিষয়ে আসলে আমাদের অর্থনীতির চাকা যেহেতু ঘুরছে, এবং এই দুটিকেই সরকার নিশ্চয়ই প্রাধান্য দিতে চাচ্ছে, এবং প্রত্যেক দিন সংসদে একটি মূল আলোচনার বিষয়ের পাশাপাশি এই আলোচনাটি কিন্তু বেশ প্রাধান্য পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন সংসদের যারা সংসদ সদস্য আছেন, তারাও কোনো না কোনোভাবে এই জ্বালানি সংকট, বিদ্যুৎ গ্যাস সংকট এবং এই মুহূর্তের যে জাতীয় একটি সংকট চলছে, সেই সংকটকে মোকাবেলা করার জন্য কী করা উচিত সে বিষয় নিয়ে আলোচনা এবং সেই বিষয়টি নিয়েই চাউর করছে। রূপল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জ্বালানি সংকট এবং সংসদে প্রধানমন্ত্রী দ্বারা গঠিত 10 সদস্যের কমিটি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রূপল। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে ভাড়া বাড়ল ডিজেল চালিত গণপরিবহনে। প্রতি কিলোমিটারে বেশি দিতে হবে 11 পয়সা।
আজ থেকেই কার্যকর হয়েছে এই সিদ্ধান্ত। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, সিএনজি চালিত গণপরিবহনের ক্ষেত্রে বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে না। ট্রেন লঞ্চেও বাড়ানোর ইঙ্গিত রয়েছে। নজরদারি না থাকলে বাড়তি ভাড়া আদায়ের শঙ্কা যাত্রীদের। মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে টালমাটাল জ্বালানির বৈশ্বিক বাজার। বাংলাদেশেও তীব্র হয়েছে সংকট। অর্থনীতি সামাল দিতে বেড়েছে জ্বালানির দামও। জ্বালানি তেলের দাম বৃদ্ধির 4 দিন পর এবার এলো গণপরিবহনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত। শুধু ডিজেলের বাড়তি দাম নয়, বিভিন্ন খরচ যোগ করে বাস ভাড়া কিলোমিটার প্রতি 22 পয়সা বাড়ানোর প্রস্তাব দেন মালিক সমিতির নেতারা। গেল কয়েকদিন এ নিয়ে মালিক, শ্রমিক ও সরকারের দফায় দফায় বৈঠকের পর শুধু ডিজেল চালিত পরিবহনের ভাড়া 11 পয়সা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এর ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে পরিবহন ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 42 পয়সা থেকে বেড়ে 2 টাকা 53 পয়সা। আন্তঃজেলা ও দূরপাল্লার ক্ষেত্রে বর্তমান ভাড়া কিলোমিটারে 2 টাকা 12 পয়সার স্থলে 2 টাকা 23 পয়সা নির্ধারণ করা হয়। ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তঃজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। সিএনজি চালিত বাসের ক্ষেত্রে বর্ধিত ভাড়া বিবেচিত হবে না জানিয়ে মন্ত্রী বলেন, তেলের দাম কমে গেলে ভাড়া আবার কমানো হবে। এই সমন্বয়টা শুধু এবার বৃদ্ধির ক্ষেত্রে না, তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে। তেলের দাম ভাড়া কমানোর সাথে সমন্বয়টা কী হবে, একটা প্রজ্ঞাপন জারি করে বিআরটিএ ওই ফর্মুলা অনুসারে ভাড়া নির্ধারণ করে দেবে। তবে কঠোর নজরদারি না থাকলে ভাড়া বৃদ্ধির সুযোগে আরও বাড়তি ভাড়া নেয়ার শঙ্কা প্রকাশ করেছেন যাত্রীরা। সেই সঙ্গে ডিজেল চালিত আর সিএনজি চালিত পরিবহন চিহ্নিত করার পরামর্শ তাদের। 2 কিলোমিটারে 22 পয়সা আসবে, তো তারা তো আর 22 পয়সা করে আমাদের কাছ থেকে নেবে না, নিবে হচ্ছে 5-10 টাকা করে। ডিজেল চালিত বাসের ভাড়া তো বাড়াইছে, বাট এখন তো সব বাসের ভাড়াই বেশি নিবে। সরকারের উচিত ডিজেল চালিত বাসের ভাড়া কত, সিএনজি চালিত বাসের ভাড়া কত আলাদা করে দেওয়া। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে লঞ্চের ভাড়া 42% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। রাজধানীর বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা, প্রাণ গেল 2 জনের, আহত আরও 3। জানা যায়নি নিহতের পরিচয়। রাজধানীর শাহবাগে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আতাউল কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। কাউসার, রাজধানীর শাহবাগ থানার সামনে জাতীয় জাদুঘরের পাশেই এখানে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ আরও ঘণ্টাখানেক আগে থেকেই ছাত্রদল এবং শিবিরের মাঝে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা এখানে আসার পরে যেমনটি দেখতে পাই যে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ থানার সামনে তাদের অবস্থান ছিল এবং তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তারা জানিয়েছেন বা তাদের যে অভিযোগ সেটি হচ্ছে যে শিবিরের এক কর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি তারেক রহমান এবং জাইমা রহমানকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ পোস্ট করেছেন ফেসবুকে, যার প্রেক্ষিতে তারা যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন এবং সে বিষয়ে তারা শাহবাগ থানায় এসেছিলেন অভিযোগ জানাতে। আসার পরে তারা দেখতে পান এখানে সে ছেলে, অর্থাৎ যিনি অভিযুক্ত আব্দুল্লাহ আল মাহমুদ তার নাম, তিনি আগে থেকে শাহবাগ থানায় আছেন। পরবর্তীতে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে অবস্থানরত অবস্থাতেই ছাত্র শিবিরের আরও 2-3 জন ছেলে পেলে সেখানে আসে এবং তারা সেখানে এসে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করে, যার প্রেক্ষিতে উৎসুক জনতা বা সাধারণ জনতা অত্যন্ত ক্ষুব্ধ হয়। ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারধর করতে যায়, কিন্তু ছাত্রদল নেতাকর্মীদের দাবি যে তারা সেই মারধর হওয়ার হাত থেকে শিবিরের সে নেতাকর্মীদের রক্ষা করেছেন, কোনোভাবেই যেন তাদের গায়ে হাত না পড়ে সে বিষয়টি তারা সচেষ্ট থেকেছেন এবং এক পর্যায়ে পুলিশের হেফাজতের মাধ্যমে শিবিরের সে 2 নেতাকর্মীকে তারা সেখান থেকে সরিয়ে দিয়েছেন। এবং এর কিছু সময় পরেই আমরা দেখতে পাই যে এখানে ছাত্রদলের লোক, নেতাকর্মীরা এবং উৎসুক জনতা যেখানে জমায়েত হয়েছিল সেখান থেকে ধর ধর স্লোগান দিয়ে জাদুঘরের সামনে দৌড়ে কাউকে ধরা হয় এবং এক পর্যায়ে আমরা দেখেছি যে তাকে কিঞ্চিৎ মারধরও করা হয়, কারণ তার যে শার্ট, সে শার্টটি আমরা ছেঁড়া দেখেছিলাম। তো পরবর্তীতে এই মুহূর্তে আমরা দেখেছি যে সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি, তিনি একটি মিছিল নিয়ে এই শাহবাগ থানার সামনে এসছেন এবং যার প্রেক্ষিতে উত্তেজনা আরেকটু বেড়েছে এবং বর্তমানে পুলিশ মাঝামাঝি আছেন
একদিকে ছাত্রদলের নেতাকর্মীরা, আরেকদিকে সাদেক কায়েমের নেতৃত্বাধীন যে মিছিলটি এসছে তারা আছে, উভয়ই পাল্টা স্লোগান দিচ্ছেন এবং এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা উত্তেজনাকর থাকলেও পুলিশের নিয়ন্ত্রণে আছে এমনটি জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তো এই ছিল শাহবাগ থানার সামনে ছাত্রদল এবং শিবিরের মধ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনার সর্বশেষ তথ্য আমার কাছে। রাজধানীর শাহবাগ এলাকার সর্বশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আতাউর কাউসার। বিএনপি সবসময় শ্রমজীবী মানুষের পাশে থেকেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সন্ধ্যায় নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জানান, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বিশেষভাবে পালন করবে বিএনপি। এদিন নয়াপল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে শ্রমজীবী মানুষের দাবি দেওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। আমি আমার আজকের এই ব্রিফিং এর পরে হেডলাইন বদলে দিতে চাই। তারা বলেছিলেন যে বন্ধ শিল্প চালু, তারা বিভিন্ন প্রক্রিয়ায়। আমরা আশা করব যে ইস্তাহার অনুযায়ী শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ইতিমধ্যেই সরকার আমাদের কৃষি শ্রমিকদের জন্য 10,000 টাকা পর্যন্ত সুদ সহ কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। বিগত সরকারের আমলে শ্রম আইনের যে সংশোধনী করা হয়েছিল, এই সরকার এসে সংসদে আইন কিছু সংশোধনী সহ অনুমোদন করেছে। এবার গ্রামীণফোন হজ যাত্রার খবর। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে মক্কায় প্রচণ্ড গরমে হজযাত্রীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিস্তারিত জানাতে মক্কা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মক্কার যেই বাড়িটিকে তৈরি করা হয়েছে অস্থায়ী ক্লিনিক, সেই জায়গায়। এখানে সকাল থেকেই যেটা দেখেছি আমরা, প্রায় 2 শতাধিক হজযাত্রী যারা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছেন অথবা বিভিন্ন রোগে নিজেদেরকে অসুস্থ মনে করেছেন, তারা কিন্তু এখানে চিকিৎসা সেবা নিতে এসেছেন। প্রায় 2 শতাধিক সকাল থেকেই কিন্তু তারা চিকিৎসা নিয়েছেন। এখানে আমরা যতটুকু জেনেছি যে হজযাত্রী সেবায় প্রায় 188 জন ডাক্তার তারা হজ যাত্রীদের সেবায় কিন্তু বাংলাদেশ থেকে এখানে এসেছেন এবং তারা প্রতিনিয়ত 24 ঘন্টা রোটা করে তারা কিন্তু এখানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের জন্য যারা রোগী আছে, হজযাত্রী আছে, তাদেরকে প্রেসক্রিপশনের পাশাপাশি ওষুধও কিন্তু সরবরাহ করছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে আসা হজযাত্রীদের মধ্য থেকে 2 জন ইন্তেকাল করেছেন এবং এই বছর 78,500 হজযাত্রী বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে আসবেন। তো আমরা সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরে দেখেছি, এখানে আইসোলেশনের ব্যবস্থা রয়েছে এবং সৌদি সরকারের নিয়ম মেনে এখানে প্রতিটি কক্ষের মধ্যে পুরুষ এবং নারী ডাক্তারদের আলাদা ব্যবস্থাপনায় যারা নারী হজযাত্রী আছেন তাদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থাপনা রয়েছে এবং নারী ডাক্তারদের মাধ্যমে নারী হজযাত্রীদেরকে অত্যন্ত সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তো মক্কার এই ক্লিনিক থেকে, অস্থায়ী ক্লিনিক থেকে এই ছিল আমার কাছে সবশেষ। হজযাত্রার সর্বশেষ খবর জানাতে মক্কা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম। 16 ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে থার্ড টার্মিনাল চালুর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান বিমান প্রতিমন্ত্রী। জানান, যে কোনো মূল্যে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানের রূপ দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন অর্থ বছরের বাজেট ঘোষণার পর কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনার কথাও জানান বিমান প্রতিমন্ত্রী। দেশে মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। তবে একাধিকবার পিছিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিল প্রকল্পটি। অবশেষে খুলছে থার্ড টার্মিনাল।
বৃহস্পতিবার সকালে এভিয়েশন খাতের সার্বিক দিক নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিমানমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টরা। পরে বিমান প্রতিমন্ত্রী জানান, চলতি বছরের 16 ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে চালু হবে থার্ড টার্মিনাল। আমরা চিন্তা করতেছি এন্ড অফ দিস ইয়ার, যদি পারি 16 ডিসেম্বরে করলাম, আর না হলে আমরা নিউ ইয়ারে করলাম। এরকম ধরনের একটা চিন্তাভাবনা আমরা করেছি, এটা রাফ আলোচনা হয়ে। তিনি এমন নির্দেশনা দিয়েছেন যে আপনাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, এটাকে লাভজনক করতে হবে। অন্য এয়ারলাইন্সগুলো লাভ করতে পারলে আপনারা করতে পারেন না কেন? অতএব আপনারা খতিয়ে দেখে যেটা হলে লাভ করতে পারবেন সেটাই আপনাকে করতে হবে। এদিকে বিমান বাংলাদেশে বহরে যুক্ত হচ্ছে 14টি নতুন উড়োজাহাজ। মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর সঙ্গে এ নিয়ে চূড়ান্ত দর কষাকষিতে সরকার। 30 এপ্রিলের মধ্যে হবে সিদ্ধান্ত। একই সঙ্গে নতুন অর্থ বছরের বাজেট ঘোষণার পর কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনার কথাও জানান বিমান প্রতিমন্ত্রী। 30 এপ্রিলের মধ্যেই আমরা বোয়িং এর সঙ্গে চুক্তি করতে যাচ্ছি। আমরা উই আর পারচেজিং 14 এয়ারক্রাফট ফ্রম বোয়িং। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে এই 5 বছর লাগবে তাদের এই বোয়িং ডেলিভারি করতে, এর মধ্যে আমরা বোয়িং এবং এয়ারবাসের সঙ্গে যোগাযোগ করে আমরা কিছু লিজে আমরা এয়ারক্রাফট আনবো খুব শিগগিরই। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা। হাসান ওয়ালি, সময় সংবাদ। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ঘটনার জেরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্র শিবির ও ছাত্র দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয়েছেন 5 জন। সকালে কলেজ ক্যাম্পাস এলাকায় এই ঘটনা ঘটে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উভয় সংগঠনের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিলে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এই সময় 2টি ককটেল বিস্ফোরণ করা হয়। দুই পক্ষের আহত 5 জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর ছাত্র শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঈশ্বরদী রেলগেট এলাকায় বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানীর বনানীতে একটি বাসের চাপায় 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। বিকেল 3:30টার দিকে বনানী সেতু ভবনের সামনে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এয়ারপোর্টগামী ভুইয়া পরিবহনের বাসটি বনানী সেতু ভবনের সামনে হঠাৎ ব্রেক করলে বাসটি সড়ক বিভাজকে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই 2 জন নিহত হন। আহতদের কর্মীটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তবে হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে নিহত 2 ব্যক্তি সড়কে সৌন্দর্য বর্ধনের কাজে নিয়োজিত ছিলেন। দেখছেন রাতের সময়। ঢাকা শহরে একই সময়ে এক এক এলাকায় ভিন্ন তাপমাত্রা। যেখানে গাছপালা ও জলাশয় আছে সেখানে কিছুটা কম, যেখানে নেই সেখানে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনার অভাব, জলাশয় দখল ও গাছপালা নিধনই এমন পরিস্থিতির জন্য দায়ী। মোহাইমিনুর রহমান ও অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। গাছ কেটে ফেলতেছে, গাছ লাগানোর কোনো উপায় নাই। একদিকে সবুজের সমারোহ ও পাখির কলরবে মুখরিত বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, অন্যদিকে আকাশচুম্বী ভবনে ঘেরা মিরপুর 10 নম্বর। দূরত্ব মাত্র 3 কিলোমিটার, অথচ তাপমাত্রার ব্যবধান 4 ডিগ্রি। ক্যাপসের গবেষণা প্রতিবেদন অনুযায়ী গত 7 বছরে গড়ে দক্ষিণ সিটিতে 4 ও উত্তর সিটিতে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। ঢাকার এক প্রান্তে সর্বনিম্ন তাপমাত্রা বোটানিক্যাল গার্ডেন এলাকায়, আর সর্বোচ্চ তাপমাত্রা মতিঝিল ও তেজগাঁওয়ে। গাছপালা, জলাশয়, লেক থাকায় উত্তরা 18 নম্বর সেক্টর, চিড়িয়াখানা, রমনা, সংসদ ভবন এলাকার তাপমাত্রার চাইতে মিরপুর 2, 10, কারওয়ানবাজার, তেজগাঁও, মতিঝিল এলাকার তাপমাত্রা অনেক বেশি। এদিকে তাপমাত্রা বৃদ্ধিতে দিন দিন দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। গরমে কাজ করতে অসুস্থ হয়ে উঠছে। নদীগুলো আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে, গাছ কেটে ফেলতেছে। তাপমাত্রা নিয়ন্ত্রণে গাছ ও জলাশয় রক্ষায় রাষ্ট্রীয় পদক্ষেপ না নিলে নিকট ভবিষ্যতেই বাসযোগ্যতা হারানো ঢাকা বিলুপ্ত শহরে পরিণত হবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। একটা শহরে 25 ভাগ সবুজ এলাকা রাখা দরকার, 10-15 ভাগ ওয়াটার বডি রাখা দরকার ছিল, যেন অন্তত ন্যাচারালি আপনি কিছু তাপ কম পান। হিট ম্যানেজমেন্টের যে বিষয়টি, সেটি আমরা আরও গুরুত্ব সহকারে যদি দেখতে পারি, তাহলে এই সমস্যাটার
প্রকোপ থেকে আমরা হয়তো কিছুটা নিজেদের রক্ষা করতে পারবো। ঢাকার তাপমাত্রা নিয়ন্ত্রণে ছাদ বাগান, সড়কের পাশে গাছ লাগানো সহ একগুচ্ছ পরামর্শ দিলেন পরিবেশ বিশেষজ্ঞ। জলাভূমি কিন্তু দরকার আছে, শুধু গাছ লাগালে কিন্তু তাপমাত্রা কমবে না। উপরে তাপ কমিয়ে ফেলেছেন, কিন্তু নিচ থেকে তো তাপ উঠবে। তাপমাত্রা নিয়ন্ত্রণে এখনই পদক্ষেপ না নিলে অচিরেই তাপ 50 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আভাস পরিবেশবিদদের। নদী নালা, খালবিল এবং সবুজায়ন রয়েছে, সেগুলো সংরক্ষণের পাশাপাশি যেখানে নেই সেখানে নিতে হবে দ্রুত বিকল্প ব্যবস্থা। তা না হলে বসবাসের যোগ্যতা হারানো ঢাকা পরিণত হবে ধ্বংসস্তূপে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। চলমান উত্তেজনার মধ্যেই ইরানের সঙ্গে আবারও আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 36 থেকে 72 ঘন্টার মধ্যে দুই দেশের মধ্যে বৈঠক হতে পারে বলে জানান তিনি। এর মধ্যেই এশিয়ার জলসীমায় ইরানি পতাকাবাহী 3টি ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ঘিরে বেড়েই চলেছে উত্তেজনার পারদ। পাল্টাপাল্টি অবরোধের জেরে বৈশ্বিক শক্তির সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে এই জলপথ। চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন এবং সামুদ্রিক অবরোধ অব্যাহত থাকলে প্রণালী পুনরায় খুলে দেয়া সম্ভব নয় বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাব বলেন, বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করার মতো পদক্ষেপ চলতে থাকলে কোনোভাবেই স্বাভাবিক পরিস্থিতি ফেরানো যাবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগ্রাসী আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরানে দক্ষিণ কোরিয়ার বিশেষ দূতের সঙ্গে বৈঠকে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তাহীনতার দায় দুপক্ষের ওপর চাপান তিনি। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে এসব হামলার বিরুদ্ধে স্পষ্ট ও কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানান আরাকচি। উত্তেজনার মধ্যেই নতুন কূটনৈতিক সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 36 থেকে 72 ঘন্টার মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা হতে পারে বলে দাবি তার। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন রোববারই ইরানের চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। এর মধ্যেও থেমে নেই দুপক্ষের পাল্টাপাল্টি জাহাজ জব্দের ঘটনা। এশিয়ার জলসীমায় ইরানি পতাকাবাহী অন্তত 3টি তেলবাহী জাহাজ আটক করেছে মার্কিন বাহিনী। এর আগে ইরানও 2টি জাহাজ জব্দের দাবি করে। দুই দেশের পাল্টাপাল্টি কঠোর অবস্থানের জেরে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম প্রায় 4% বেড়ে যায়। নাসরিন রুমি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জ্বালানি সংকট মোকাবিলায় সংসদে ঐতিহাসিক ঐক্য। সরকার ও বিরোধী দলের সমন্বয় কমিটি 5 জনের নাম ঘোষণা প্রধানমন্ত্রীর। জামায়াতের কাছে বাকি 5 জনের তালিকা আহ্বান। লোডশেডিংয়ে নাজেহাল জনজীবন, গ্রামের অবস্থা নাজুক। কারিগরি ত্রুটিতে এবার বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ। এবং ভাড়া বাড়ল ডিজেল চালিত গণপরিবহনে। কিলোমিটারে বেড়েছে 11 পয়সা। বেশি নিলে ব্যবস্থার হুঁশিয়ারি। নজরদারি না থাকলে নৈরাজ্যের শঙ্কা যাত্রীদের। এ ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়ের।